স্টুডেন্টস, আজকে তোমাদের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা ক্লাস 10 ইতিহাস পড়াচ্ছিলাম। আজকে দেখো পার্ট 3 পড়াবো 19 শতকের বাংলা সমাজ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। দেখো এখানে থাকবে ব্রাহ্ম সমাজ সমূহের উদ্যোগ। 1828 খ্রিস্টাব্দে রামমোহন প্রতিষ্ঠিত ব্রাহ্ম সভা 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ নামধারণ করে। এই প্রশ্ন, এই লাইনটা খেয়াল করে দেখো, 1828 খ্রিস্টাব্দে রামমোহন প্রতিষ্ঠিত ব্রাহ্ম সভা। তাহলে আমাদের প্রশ্ন আসে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা কে করেন? তাহলে আমরা বলবো ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। কবে? 1828 খ্রিস্টাব্দে। এবং 1830 খ্রিস্টাব্দে এটা ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। ব্রাহ্ম সমাজের সংস্কার আন্দোলনগুলি হিন্দু সমাজের বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। হিন্দু সমাজে তখন অনেক কুপ্রথা ছিল, তার মধ্যে জাতিভেদ একটা, ঠিক আছে, এই যে মানুষের ভেদাভেদ, এইগুলোর বিরুদ্ধে ব্রাহ্ম সমাজ প্রতিবাদ করেছিল। হিন্দু সমাজের জাতিভেদ প্রথা ও নারী জাতির অধঃপতিত অবস্থান ছিল তাদের আক্রমণের প্রধান লক্ষ্য। সতীদাহ প্রথার মাধ্যমে হিন্দু বিধবারা যে আত্মহননের পথ বেছে নেন, রামমোহনের ব্রাহ্ম সমাজ আন্দোলনের ফলে সে পথ চিরতরে বন্ধ হয়। এই যে তখন হিন্দু মহিলা যাদের স্বামী মারা যেত, তাদের বিধবা হতো আর কি, তাদের সতীদাহ প্রথা, মানে তাদের বোঝানো হতো যে তোমরা সতী হবে, সতী হলে বড় জন্মে তোমরা খুব ভালো থাকবে। হ্যাঁ, আসলে এটা ছিল একটা চক্রান্ত, মহিলাদের পরে একটা চক্রান্ত, মহিলাদের পরে এই যে চক্রান্ত, এটা বন্ধ করা দরকার। তাহলে রাজা রামমোহন সেই হিন্দু বিধবাদের যে আত্মহনন, মানে তাদের যে মৃত্যু ঘটা, এটা বন্ধ করার জন্য চেষ্টা করেন, এবং এই রামমোহনের চেষ্টা এটা আসলে পরে বন্ধ হয়। তাহলে রাজা রামমোহন রায়ের যে ব্রাহ্ম সমাজের আন্দোলন, তার একটা ফল হচ্ছে সতীদাহ প্রথা বন্ধ আর কি। রামমোহন হিন্দু বিধবাদের শোচনীয় অবস্থা থেকে তাদের পিতা ও স্বামীর সম্পত্তিতে উত্তরাধিকার দেওয়ার ব্যবস্থা করেন। এই যে মহিলাদের যদি সম্পত্তির অধিকার না থাকতো, তাদের পিতা বা স্বামীর সম্পত্তিতে মহিলাদের কোনো অধিকার ছিল না, কিন্তু রামমোহনের চেষ্টায় সেটাও তাদের দেওয়ার ব্যবস্থা হয় আর কি। ব্রাহ্ম সমাজ এই পর্বে নারীদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে। শিক্ষা চেতনা, শিক্ষা যদি না থাকে তাহলে সহজে তাদের ভুল পথে চালনা করা যাবে। তাদের এই বোঝানো সহজ হবে যে সতীদাহ প্রথা খুব দরকার, সতী হওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, এইসব উল্টো পাল্টা তাদের বোঝানো সহজ হবে। তাদের যদি শিক্ষিত করে দেওয়া যায়, তাদের চেতনা আনা যায়, তাহলে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। তাহলে এই যে নারীদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা কথা, নারী জাতি যদি শিক্ষা না হয়, হ্যাঁ, দেশে নারীরাই তো অর্ধেক, ধরো অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। একটা সমাজে যদি নারী পুরুষ উভয় যদি শিক্ষিত না হয়, শুধু এক অংশ, শুধু পুরুষরা শিক্ষিত হলো, এক অংশ শিক্ষিত হলো, বাকি অংশ অন্ধকারে থেকে গেল, তাহলে কি দেশের উন্নতি, সমাজের উন্নতি হবে? হবে না। তাহলে নারী পুরুষ উভয়কে শিক্ষিত হতে হবে। এই নারীদের শিক্ষার জন্য তিনি কিন্তু অনেক ব্যবস্থা করেন। ব্রাহ্ম সমাজ বহু বিবাহ, অন্যান্য অনেক ঘৃণ্য কুপ্রথার নিন্দা করে। তখন ছিল বহু বিবাহ, এমন ছিল যে লিস্ট ধরে বিয়ে করে বেড়াতো, কাকে বিয়ে করছি সেটাও খেয়াল থাকতো না, এরকমও প্রথা ছিল। হ্যাঁ, মানে কন্যাদায়গ্রস্ত পিতারা বাধ্য হয়ে এরকম ব্রাহ্মণদের কাছে মেয়ে বিয়ে দিত, যে তাদের লিস্ট ধরে রাখতো, যে আর সে বছরে একবার আসতো, এসে নিয়ে তাদের তার যে স্ত্রী তার কাছে আসতো, তো সেখানে আসতো শুধু পয়সা নেওয়ার জন্য, অথচ তার প্রতি কোনো দায় দায়িত্ব নেই, কিচ্ছু পালন করলাম না, শুধুমাত্র তাকে বিয়ে করে তাকে বাঁচিয়েছি আর কি। আর বাবারাও তাদের মেয়েদের বিয়ে দিতেন, কারণ কন্যাদায়গ্রস্ত পিতা কন্যাদায় থেকে মুক্তি পাওয়ার জন্য। হ্যাঁ, এই জন্য এমনও হয়ে দেখা গেছে যে কন্যাদায় থেকে মুক্তি পাওয়ার জন্য সে ঘাটের মরার সাথে বিয়ে দিচ্ছে, যে কিছুক্ষণ পরে মরাটা মরে যাবে। যেমন একটা সিনেমা ছিল অন্তর্জলি যাত্রা, তাতে ঘাটের মরা কিছুক্ষণ পরে সে মরে যাবে, তার সাথে মেয়ের বিয়ে দিয়ে মেয়ের বাবা ঘটা করে মেয়ের বিয়ে দিচ্ছে। এই যে মানে কুপ্রথা, এই ঘৃণ্য প্রথা, এর বিরুদ্ধে ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিবাদ করে। রামমোহন বিশেষ পরিস্থিতিতে বিধবা বিবাহের প্রতিও সমর্থন জানায়। আর বলেন যে বিশেষ পরিস্থিতিতে বিধবা বিবাহ, মানে যদি খুব অল্প বয়সে কারো স্বামী মারা যায়, তাহলে সে সারা জীবন কাটাবিটি করে, তাহলে এই বিশেষ পরিস্থিতিতে তিনি বিধবা বিবাহের প্রতিও সমর্থন জানান। তিনি এই বিষয়গুলি সম্পর্কে একাধিক পুস্তিকা রচনা করেন। এই যে পুস্তিকার মাধ্যমে তিনি জনজাগরণের একটা ব্যবস্থা করেন, জনগণকে জানানোর ব্যবস্থা করেন। 1833 খ্রিস্টাব্দে রামমোহনের মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের আন্দোলন ক্রমশ ম্লান হয়ে আসে। রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ও পিতা দেবেন্দ্রনাথের চেষ্টায় ব্রাহ্ম সমাজ কোনোভাবে টিকে ছিল। তো রামমোহনের মৃত্যুর পরে এটা আর তেমনভাবে থাকে না, কিন্তু এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর ও পিতা দেবেন্দ্রনাথের চেষ্টায় ব্রাহ্ম সমাজ কোনোভাবে টিকে ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় তত্ত্ববোধিনী সভা নামে একটি প্রতিষ্ঠান ও তত্ত্ববোধিনী পত্রিকা নামের মুখপত্রের জন্ম হয়। বেদের অভ্রান্ততা নিয়ে ব্রাহ্ম সমাজের তরুণ সদস্যের সঙ্গে দেবেন্দ্রনাথের বিরোধ দেখা দেয়। এই সময় কেশবচন্দ্র সেন নামে জনৈক তরুণ ব্রাহ্ম সমাজে যোগ দিলে ধর্ম সমাজ সংস্কারের ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। প্রগতিশীল মহিলাদেরও ব্রাহ্ম সমাজের সদস্যপদ দেওয়া হয়। এই যে তখন দেবেন্দ্রনাথের যোগ দেওয়া,
ব্রাহ্ম সমাজকে এই দেবেন্দ্রনাথে যে ব্রাহ্ম সমাজের সঙ্গে গন্ডগোল করে কেশব সেন যে জনৈক তরুণ ব্রাহ্ম সমাজে যোগ দিলেন, এই কেশব চন্দ্র সেনের যোগ দিয়ে ব্রাহ্ম সমাজ আন্দোলনটাকে আরো তিনি কিন্তু এগিয়ে নিয়ে যান। এবং তিনি কি করলেন, প্রগতিশীল মহিলাদেরও ব্রাহ্ম সমাজের সদস্যপদ দিলেন আর কি। তাদের জন্য সমাজ সংস্কারের কর্মসূচি গ্রহণ করা হয়। মূলত কেশবচন্দ্রের প্রচেষ্টাতেই ব্রিটিশ সরকার 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ করে। তোমাদের একটা প্রশ্ন আসে 3 আইন কবে পাশ হয়? 3 আইন পাশ হয় 1872 খ্রিস্টাব্দে। কার চেষ্টায়? কেশবচন্দ্র সেনের চেষ্টায়। এই আইনের দ্বারা সরকার বাল্য বিবাহ ও বহু বিবাহ রদ করে। তাহলে এই 3 আইনের প্রথম কি? বাল্য বিবাহ, এই যে অল্প বয়সে মেয়েদের বিধি দেওয়া, এই যে বাল্য বিবাহ ও বহু বিবাহ, এই যে একজন ব্যক্তি অনেক বিয়ে করবে, এটাও বন্ধ হয়। এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে বৈধ বলে ঘোষণা করে। বিধবা মানে যে অল্প বয়সে কোনো তার স্বামী মারা গেল, তাকে সে সারা জীবন কাটা হয়ে গেল, তাকে বিধবা বিবাহের বৈধতা দেওয়া হয়। এবং অসবর্ণ বিভিন্ন জাতের মধ্যে বিয়ে আর কি, অসবর্ণ এই বর্ণ প্রথার বিরুদ্ধে বলা হয় আর কি, অসবর্ণ বিবাহকে বৈধ বলে ঘোষণা করে। স্ত্রী শিক্ষা, শ্রমিক শিক্ষা, জনসংযোগ, মদ্যপান নিবারণ, নারী কল্যাণ ইত্যাদি বহুবিধ সৎকর্মে ব্রাহ্ম সমাজ অগ্রণী ভূমিকা নিয়েছিল। তোমাদের যদি প্রশ্ন আসে ব্রাহ্ম সমাজের কি কি অগ্রণী ভূমিকা নিয়েছিল আর কি, এই যে মূলত যখন কেশবচন্দ্র সেন যোগ দিলেন তখন তিনি চেষ্টা করে ব্রাহ্ম সমাজ আন্দোলনকে এগিয়ে নিলেন। তো এগিয়ে নিলেন কিভাবে? তিনি তার চেষ্টা প্রথমে 1872 খ্রিস্টাব্দে 3 আইন পাশ হয়। 3 আইনে কি হলো? বাল্য বিবাহ বহু বিবাহ রদ হলো, বিধবা বিবাহ ব্যবস্থা হলো, এবং অসবর্ণ বিবাহকে বৈধ বলে ঘোষণা করা হলো। স্ত্রী শিক্ষা মানে মহিলাদের শিক্ষা, শ্রমিকদের শিক্ষা, শ্রমিক শিক্ষা, জনসংযোগ, মদ্যপান নিবারণ, মদ খাওয়া চলবে না আর কি, নারী কল্যাণ ইত্যাদি বহুবিধ সৎকর্ম ব্রাহ্ম সমাজ অগ্রণী ভূমিকা নিলেন আর কি। পদ্মা প্রথার অবসান ঘটিয়ে ও উচ্চ শিক্ষা প্রবর্তন করে ব্রাহ্ম সমাজ নারী জাতির উন্নয়নের সচেষ্টা। এই যে পর্দা প্রথা, মেয়েরা পর্দার ভিতরে থাকবে, মানে মেয়েদের বাইরে আসার অধিকার নেই, এই প্রথার অবসান ঘটানোর চেষ্টা হলো। এবং উচ্চ শিক্ষা প্রবর্তন করে ব্রাহ্ম সমাজ নারী জাতির উন্নয়নের সচেষ্টা, উচ্চ শিক্ষা মেয়েদের শিক্ষিত করে তোলা আর কি। বিভিন্ন মানুষ বর্ণের মানুষের সঙ্গে এক আসনে বসে পানাহার, জাতি ধর্ম অক্ষুণ্ণ রেখে সমুদ্র যাত্রা ব্রাহ্ম সমাজের চেষ্টার ফলে স্বীকৃতি লাভ করে। আগে কি হতো? অন্য জাতের লোক সাথে একসাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, নিমন্ত্রণ হতো না। তাদের জাতি ধর্ম অক্ষুণ্ণ রেখে কি বললো? সমুদ্র যাত্রা। তখন সমুদ্র যাত্রা করলে মানে সে তাদের জাত চলে যেত আর কি, এরকম ব্যাপার। সমুদ্র যাত্রা নিষিদ্ধ ছিল, কিন্তু তিনি কি করলেন? সেই চেষ্টায় সমুদ্র যাত্রা ব্রাহ্ম সমাজের চেষ্টার ফলে স্বীকৃতি লাভ করে। না, সমুদ্র যাত্রা করলে তখন ইংল্যান্ডে যেতে গেলে জাহাজে করে যেতে হতো। তার মানে যারা ইংল্যান্ডে যেত সমুদ্র যাত্রা করতো তাদের আর জাতি থাকতো না, তারা জাতভ্রষ্ট হতো। তাহলে এই যে কুপ্রথা, এটার বিরুদ্ধে তারা আন্দোলন করেন এবং এটা বন্ধ হয় আর কি। সমুদ্র যাত্রা ব্রাহ্ম সমাজ চেষ্টা করে স্বীকৃতি লাভ করে। এবার দেখো সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন। এই যে সতীদাহ, মেয়েদের যে অল্প বয়সে বিয়ে হলো বা তার স্বামী মারা যাওয়ার পরে তাকে সেই সহমরণে সেই একই সাথে স্বামীর চিতার সঙ্গে তাকে জ্বালিয়ে দেওয়া, এই যে কুপ্রথা, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, এই যে কুপ্রথা, এটা ছিল সতীদাহ প্রথা। এই বিরোধী কি আন্দোলন হয়েছিল সেটা। রামমোহনই প্রথম সতীদাহের মতো এক নৃশংস প্রথার বিরুদ্ধে জনমত গঠন করে। রাজা রামমোহনরা এই বিষয়ে খুব ব্যথিত ছিলেন। তিনি দেখেছিলেন যে কিভাবে মেয়েদের পুড়িয়ে মারা হয়, জোর করে তাদের মাদক খাইয়ে, তাদের আর তাদের চিৎকার আত্মচিৎকার বাইরে না যেতে পারে সেজন্য ঝাঁক ঢোল জোরে জোরে বাজিয়ে আর কি তাদের এই যে আত্মচিৎকারকে বন্ধ করে দেওয়া, তাদের ভুল বুঝিয়ে নেশাগ্রস্ত করে এই যে সহমরণে দেওয়া, এই যে কুপ্রথা, এইটা রামমোহনকে খুব ব্যথিত করেছিল। এবং তিনি এর মধ্যে প্রথম তিনি জনমত গঠন করতে শুরু করেন। তিনি ব্রিটিশ সরকারের কাছে এই প্রথা অবিলম্বে বন্ধ করার বা রদ করার দাবি জানিয়ে বাংলার বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষরিত এক আবেদনপত্র পেশ করেন। তার সংবাদ কৌমুদী পত্রিকায় তিনি এ বিষয়ে একাধিক রচনা প্রকাশ করেন। এই যে সংবাদ কৌমুদী কে লিখেছেন? পত্রিকা প্রকাশ করতেন কে? রাজা রামমোহন রায়। তিনি এই যে সংবাদ কৌমুদী, তিনি এই পত্রিকার ব্যবসাতে আসলেনই কারণ তার মতবাদ লোকসমক্ষে আনার জন্যই তিনি এই পত্রিকার ব্যবস্থা করেন। এবং এই সংবাদ কৌমুদীর বিষয়ে তিনি একাধিক রচনা প্রকাশ করেন, এই বিষয়ে তার মত ব্যক্ত করেন এবং লোককে আন্দোলিত করেন, লোককে যে এই প্রথা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তিনি শাস্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে সতীদাহ শাস্ত্র সম্মত নয়। রক্ষণশীল গোষ্ঠী এ ব্যাপারে ব্রাহ্ম সমাজের আন্দোলনের বিরোধিতা করলেও তা সফল হয়নি। তিনি তো প্রমাণ করলেন যে শাস্ত্রের কোথাও লেখা নেই যে সতীদাহ প্রথা ভালো আর কি, শাস্ত্রে কিন্তু এটা শাস্ত্র বিরোধী, এটা শাস্ত্রের অপব্যাখ্যা করে সতীদাহ প্রথা করা হয়েছে। তিনি এই প্রমাণ করলেন শাস্ত্রের ব্যাখ্যা দিয়ে যে সতীদাহ প্রথা শাস্ত্রেও সম্মত নয়। রক্ষণশীল গোষ্ঠী যারা এই সতীদাহ প্রথা চাইতো আর কি, তারাই বিরোধিতা করে, কিন্তু সেই বিরোধিতা সফল হয়নি। বর্ডার লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নং রেগুলেশনের সাহায্যে সতীদাহ প্রথা রদ করেন। এবং তখন যখন লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা বন্ধ করেন 17 নং রেগুলেশনের সাহায্যে, তখন আর কিছু করার নেই, তাহলে রামমোহনের জয় হলো।
রক্ষণশীল সমাজের নেতা রাধাকান্ত দেব এই সিদ্ধান্তের বিরুদ্ধে 800 জন হিন্দু স্বাক্ষরযুক্ত আবেদনপত্র ইংল্যান্ডে পাঠান, কিন্তু রামমোহন ইংল্যান্ডে প্রিভি কাউন্সিলের কাছে সতীদাহের পক্ষে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থিত করলে বেন্টিং এর আদেশ বল থাকে। আর ব্রিটিশরা কি ছিল? ব্রিটিশরা ছিল উন্নত, তাই একটা মহিলাকে পুড়িয়ে মারা হবে এইটা তো ব্রিটিশরা তো মেনে নিতে পারে না। তাদের কাছে বোঝাতে হলো রাজা রামমোহন রায়কে যে এই যে রক্ষণশীল সমাজের নেতা রাধাকান্ত দেব যে 800 জন হিন্দু স্বাক্ষরযুক্ত করে যে ব্রিটিশের কাছে ইংল্যান্ডে জাপানের কাছে পাঠিয়েছে, এটা ঠিক নয় আর কি। এই যে মেয়েদের পুড়িয়ে মারা, সতীদাহ কথা মানে এক কথায় মেয়েদের পুড়িয়ে মারা, এই যে জ্যান্ত পুড়িয়ে মারা মানে মেয়েদের, এর বিরুদ্ধে রাজা রামমোহনকে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের কাছে গিয়ে তিনি তাদের পক্ষে সতীদাহর পক্ষে এই যে যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করলেন যে এটা ঠিক নয় আর কি, সতীদাহ প্রথাটা মেয়েদেরকে অত্যাচার করা হচ্ছে আর কি। তখন কি হলো? তখন এই প্রিভি কাউন্সিলও বললো না, বেন্টিং এর যে আদেশ সেটা যে সতীদাহ প্রথা বন্ধ হওয়াই দরকার। হ্যাঁ, লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দের সাধারণ রেগুলেশন সাহায্যে সতীদাহ প্রথা রদ করেছেন, এটাই বহাল থাকলো আর কি। এবং রাজা রামমোহনের জয় হলো এবং মেয়েরা এই মানে ভয়ানক প্রথা থেকে মুক্তি পেল এক কথায়। এবার দেখো নব্যবঙ্গ গোষ্ঠী, ইয়ং বেঙ্গল আর কি। 19বিংশ শতাব্দীর গোড়ায় কলকাতায় একদল আদর্শবাদী যুবক হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মতাদর্শে দীক্ষিত হয়ে হিন্দু ধর্ম ও সমাজের উপর পুরোপুরি শ্রদ্ধা হারিয়ে ফেলে। এই যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, তিনি ছিলেন একজন পণ্ডিত আর কি এক কথায়, এবং খুব অল্প বয়সে বিভিন্ন কিছু শিক্ষা নিয়ে তিনি হিন্দু কলেজে খুব অল্প বয়সে হিন্দু কলেজের প্রফেসর হন আর কি, হিন্দু কলেজের অধ্যাপক আর কি। তার প্রতি অনেক ছাত্র, তার থেকে বয়সও, তার স্টুডেন্ট ছিল তার থেকেও বয়সী। তাই হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মতাদর্শে অনেকে দীক্ষিত হয়ে তার উপরে আস্থা রেখে হিন্দু ধর্মের এই যে কুসংস্কার এগুলোর প্রতি তারা শ্রদ্ধা হারিয়ে ফেলে আর কি। পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ করা এক ধরনের চরমপন্থী মতাদর্শ প্রচার করে কাজে ব্রতী হয়েছিলেন। ইংরেজি শিক্ষা শিক্ষিত এই তরুণ দল ধর্মের প্রতি তথাকথিত নিষ্ঠা বর্জন করে যুক্তি আদর্শের প্রতি আনুগত্য রেখে নতুন চিন্তা শরিক হয়েছিলেন। ভারত ইতিহাসেরা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। তা আমাদের প্রশ্ন আসবে, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কারা? এই যে যারা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মতাদর্শে আকর্ষিত হয়ে এই যে তরুণ দল, শিক্ষিত তরুণ দল, যারা সবে শিক্ষিত হিন্দু কলেজের ছাত্র আর কি, তারা হচ্ছে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল। এরা একদিকে ভালো কাজ করেছিল যে সমাজের কুপ্রথাগুলোকে তুলে ধরে সমাজের এই যে সতীদাহ প্রথা থেকে শুরু করে বিভিন্ন রকম কুপ্রথা, জাত পাত ধর্মের বিরুদ্ধে এরা বলেছিল, কিন্তু এরা কিন্তু একদিকে সঠিক পথ দেখাতে পারতো না। এরা এই কালীঘাটের উদ্দেশ্যে বলতো যে ম্যাডাম, এবার এদের কি আবার লোকে কি বলতো, কালা পাহাড় বলতো। মানে এরা শিক্ষিত হয়েছে, মানে শিক্ষার দুটো দিক আছে, একটা হচ্ছে সঠিক পথ তো দেখাতে হবে। শুধু শিক্ষিত হয়ে আমি কুপ্রথাগুলো বন্ধ করতে চাই, ঠিক আছে, কিন্তু সঠিক পথ শুধু সমাজকে দেখাতে কিন্তু তারা ব্যর্থ হয়েছিল আর কি। এবার দেখো ডিরোজিও, যে বিদ্রোহী ব্যক্তিত্বকে কেন্দ্র করে 19বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে ইয়ং বেঙ্গল আন্দোলনের সূত্রপাত, তার নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। 1809 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। পর্তুগিজ ফিরিঙ্গি ডিরোজিও ধর্মতলায় ডেভিড ড্রুমন্ডের পাঠশালায় শিক্ষাগ্রহণ করেন। পর্তুগিজ ফিরিঙ্গি, এই যে যখন আমাদের দেশে ইংল্যান্ড আসলো, পর্তুগিজ, ফ্রান্স, এর বিভিন্ন যত উপনিবেশ স্থাপন করতে এসেছিল, তার পর্তুগিজরা এসেছিল, সেই পর্তুগিজ ফিরিঙ্গি মানে পর্তুগিজ পরিবারের জন্ম আর কি। ডিরোজিও কিন্তু ডেভিড ড্রুমন্ডের পাঠশালায় শিক্ষাগ্রহণ করে, কিন্তু পর্তুগিজ পরিবার ভারতে আসার পরেও ও তো জন্ম এখানে, তাহলে 1809 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পর্তুগিজ পরিবারে। কিন্তু ডিরোজিও ভারতবর্ষকে তার নিজের মাতৃভূমি মনে করতেন এবং ব্রিটিশ শাসনের বিরোধিতা করতেন, ব্রিটিশ শাসনকে তিনি পছন্দ করতেন না। অতি অল্প বয়সে পাশ্চাত্য দর্শনের যুক্তিবাদী আলোচনাকে আয়ত্ত করতে সক্ষম হন। হিউম, টমাস পেইন, জন লক প্রমুখ পাশ্চাত্য দার্শনিকদের যুক্তিবাদী দর্শনের দ্বারা ডিরোজিও গভীরভাবে অনুপ্রাণিত হন। তিনি এই যে হিউম, টমাস পেইন, জন লক, এইসব পাশ্চাত্য দার্শনিকদের যুক্তিবাদী দর্শন দ্বারা এমনভাবে প্রভাবিত হন যে তিনি এগুলোর প্রভাবের দ্বারা এই যে এখানকার কুসংস্কার এগুলোর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান আর কি। কবি হিসেবে তার খ্যাতি ছিল সমাধিক। ভারতের পরাধীনতার জন্য তার হৃদয় বেদনা প্রকাশ করেছিলেন টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড নামক কবিতা। এই যে তোমাদের প্রশ্ন আসতে পারে, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এই কবিতাটা কে লিখেছেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি এই বিষয়ে কি বিষয় নিয়ে লিখেছেন? ভারতের পরাধীনতার জন্য তার হৃদয় বেদনা প্রকাশ করেন, যে ভারত যে ব্রিটিশ শাসনের আছে এই জন্য তিনি ভারতকে তার নিজের মাতৃভূমি মনে করতেন ডিরোজিও। এই জন্য এই যে ভারত যে পরাধীন, এটা তার কষ্ট হতো আর কি। 1826 খ্রিস্টাব্দে তিনি শিক্ষক হিসেবে হিন্দু কলেজে যোগদান করেন। তিনি ছিলেন ইতিহাস ও সাহিত্যের অধ্যাপক। শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সফল এবং তার শিক্ষায় হিন্দু কলেজে এক নবযুগের সূচনা হয়। প্যারিচাঁদ মিত্রের মতে শিক্ষকদের মধ্যে ডিরোজিও ছিলেন সামাজিক, নৈতিক, ধর্মীয় সকল বিষয়ে খোলাখুলি আলোচনার সবচেয়ে বড় প্রেরণাদাতা।
রাধানাথ শিকদার লিখেছেন, ডিরোজিও দয়ালু এবং স্নেহপরায়ণ শিক্ষক ছিলেন। যাই হোক, অল্প দিনের মধ্যে ছাত্রদলের শিক্ষক হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। হিন্দু কলেজের একদল ছাত্র তার একান্ত অনুগামীতে পরিণত, এবং এরা ইয়ং বেঙ্গল যারা অনুগামীরা। তবে ডিরোজিওর শিক্ষাও তার অনুগামীদের আচার আচরণ ব্রিটিশ শাসক ও রক্ষণশীল হিন্দুদের ক্ষুব্ধ করে তোলে। তার একদিকে দেখো, এটা দুপক্ষই ক্ষুব্ধ করে। যারা রক্ষণশীল হিন্দু তাদের তো বিরুদ্ধে এরা বলতো, তাহলে তাদের বিরুদ্ধে কথা বলে তারা তাদেরও রাগিয়ে দিল। আর ব্রিটিশদের আচার আচরণ তারা সেটাও পছন্দ করতো না, এবং ব্রিটিশ শাসক তো ডিরোজিও পছন্দ করতো না। তাহলে ব্রিটিশদের আচার আচরণ, ব্রিটিশ শাসক এবং রক্ষণশীল হিন্দু দুপক্ষকেই তারা রাগিয়ে তোলে আর কি। তার অনুগামী ছাত্ররা হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে বিদ্রুপ করতো। এই অবস্থায় কলেজ কর্তৃপক্ষ রামকমল সেনের নেতৃত্বে এক সভায় মিলিত হয়ে কলেজের যুবকদের বিপদগামী করার জন্য ডিরোজিওকে দায়ী করেন এবং তাকে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। মানে ডিরোজিওকে হিন্দু কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়। কারণ এই যে যারা হিন্দু কলেজের রক্ষণশীল পক্ষ আর কি, তারা রামকমল সেনের নেতৃত্বে এক সভায় মিলিত হয়ে কলেজের যুবকদের যে বিপথে নিয়ে যাচ্ছে, যে এই যে যুক্তিবাদী করে তুলছে, এই জন্য তাকে চাকরি থেকে বাধ্য করে অবসর নিতে আর কি, সরিয়ে দেওয়া হয় আর কি। 1831 খ্রিস্টাব্দে ডিরোজিও পদত্যাগ দেন। ওই বছরের ডিসেম্বর মাসে মাত্র 23 বছর বয়সে তিনি মারা যান। খুব এত বড় একজন পণ্ডিত ব্যক্তি, কিন্তু খুব দুঃখের বিষয় খুব কম বয়সে, দেখো মাত্র 23 বছর বয়সে তিনি মারা যান। কিন্তু তার যে আন্দোলন, তার যে নববঙ্গ, এইটার কিন্তু অবদান মারাত্মক আছে। এই যে ডিরোজিও অনুগামী নব্যবঙ্গ বৃন্দ আর কি। ডিরোজিওর অনুপ্রেরণা একদল বাঙালি তরুণ যুক্তিবাদী হয়ে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে দাঁড়াতে ও সত্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখেছিল। এই যে তরুণ যুক্তিবাদী ডিরোজিওর আদর্শ অনুপ্রাণিত হলো, তারা কি অন্ধবিশ্বাস, সবকিছু বিচার না করে অন্ধভাবে অনুকরণ করে মেনে নেবো না, সবকিছু বিচার বিশ্লেষণ করে যেটা আমাদের ভালো, যেটা আমরা বুঝবো সেটাই মেনে নেবো, এই যে সত্যের সাথে থাকবো, সত্যের প্রতি শ্রদ্ধাশীল হতে ডিরোজিওতে তাদের শিখিয়েছিল। ডিরোজিও যুক্তিবাদী ও সংস্কার মুক্ত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ছাত্ররা হিন্দু ধর্মের অনাচার, বিভৎসতা, সামাজিক কুসংস্কারকে তীব্রভাবে সমালোচনা করেন। ডিরোজিওর অনুগামীদের মধ্যে অন্যতম ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার প্রমুখ। এগুলো সব ডিরোজিওর অনুগামী আর কি। ছাত্রদের মধ্যে জ্ঞান পিপাসা বৃদ্ধি ও যুক্তিবাদী মন গড়ে তোলার জন্য ডিরোজিও 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশন। আমাদের প্রশ্ন আসতে পারে, একাডেমিক অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয়? 1828 খ্রিস্টাব্দে করেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। সামাজিক, নৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, দার্শনিক, সাহিত্যিক সকল বিষয়ে এখানে যুক্তিপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতো। এই একাডেমি অ্যাসোসিয়েশনের কাজ ছিল কি? সামাজিক, নৈতিক, ধর্মীয়, রাজনৈতিক, দার্শনিক, সাহিত্যিক সকল বিষয়ে যুক্তিপূর্ণ আলোচনা হতো এই একাডেমিক অ্যাসোসিয়েশনে। ডিরোজিও তার ছাত্রদের মধ্যে আদর্শ সত্যবাদিতা ও যুক্তিবাদের যে আগুন জ্বালিয়ে দেন, তাদের হিন্দু ধর্ম সমাজের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। এই হিন্দু ধর্মের বিরুদ্ধে তিনি প্রবল আন্দোলন তৈরি হয় আর কি হিন্দু ধর্মের বিরুদ্ধে, এবং হিন্দু ধর্মের অস্তিত্বই বিপন্ন হতে থাকে। মাধবচন্দ্র মল্লিক লিখলেন যে অন্তর থেকে তিনি যদি কিছু ঘৃণা করেন তাহলে হিন্দু ধর্ম। রসিক কৃষ্ণ মল্লিক গঙ্গা জলের পবিত্রতা সম্পর্কে তার অবিশ্বাসের কথা প্রকাশ্যে জানালেন। এইসব ছাত্ররা নিষিদ্ধ খাদ্য ও পানীয় নির্বিচারে ও প্রকাশ্য গ্রহণ করে হিন্দু সমাজের প্রবল চাঞ্চল্যের সৃষ্টি করেন। কিন্তু দেখো, হিন্দু সমাজের কিছু কুসংস্কার আছে, কিন্তু তাই বলে হিন্দু সমাজের সবকিছু খারাপ, এটা তো ঠিক নয়। তার এরাই যে অন্ধভাবে শুধু একক পক্ষে বলেই গেল, সে হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে বলে গেল, ঠিক আছে, কিন্তু এদের সঠিক দিশা দেখাতে কিন্তু এরা ব্যর্থ হয়েছিল আর কি। তবে সাময়িকভাবে নানা গুরুত্বপূর্ণ ব্যাপারে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। 1833 খ্রিস্টাব্দে রসিক কৃষ্ণ মল্লিক পুলিশের দুর্নীতির কঠোর সমাচার করেন। এটা ঠিক আছে যে পুলিশ যে দুর্নীতি পরায়ণ হবে কেন আর কি, তার সমাচার করেন। চিরস্থায়ী ব্যবস্থায় কৃষকদের অবস্থার অবনতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। নব্যবঙ্গীয়রা সংবাদপত্রের স্বাধীনতার দাবি তুলেছিল। তারা সতীদাহ প্রথা, স্ত্রী শিক্ষার প্রসার প্রভৃতির ব্যাপারে গুরুত্বপূর্ণ মতামত রাখেন। পার্থেনন, জ্ঞানান্বেষণ প্রভৃতি পত্রিকায় নববঙ্গ যুবকদের রাজনৈতিক চিন্তাধারার প্রকাশ লক্ষ্য করা যায়। এই যে তারা যে কোন কোন পত্রিকা লিখতো আর কি, পার্থেনন আর জ্ঞানান্বেষণ, এইসব পত্রিকার মাধ্যমে তারা তাদের এই যে রাজনৈতিক চিন্তাধারা এগুলো কিন্তু প্রকাশ করত। 1833 খ্রিস্টাব্দে সনদের সংশোধন, বিদেশি কুলি শ্রমিক চালান ইত্যাদি বিষয়ে তারা বিভিন্ন জনসমায় সুস্পষ্ট মতামত রাখতেন আর কি। এই যে বিদেশে কুলি শ্রমিক পাঠানো, মানে এইখান থেকে শ্রমিক এবং বিদেশে পাঠিয়ে তাদের সেই অল্প দামে বিভিন্ন কঠোর পরিশ্রম সাধ্য কাজ করানো হতো আর কি, ঠিক মতো তাদের বেতনও দেওয়া হতো না, এর বিরুদ্ধে তারা জনসমায় মতবাদ প্রকাশ করতো আর কি। তারপরে 1833 সনদ আইন যে ছিল তাতে কিছু বলছিল, সেগুলো সংশোধনের তারা দাবি তুলেছিল। নব্যবঙ্গীয়দের উদ্যোগে কলকাতায় গড়ে উঠেছিল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি। তারপরে তারা কি ছিল? বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি গড়ে তুলেছিল। কিন্তু এদের এক সীমাবদ্ধতা ছিল। দেখো কি কি সীমাবদ্ধতা ছিল, যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। ইয়ং বেঙ্গল এই সকল কার্যকলাপের সত্ত্বেও তারা ছিল এক
একক ও নিঃসঙ্গ, কেউ তাদের ভাবনা চিন্তা ও কার্যকলাপের উগ্রতাকে সুনজরে দেখেনি। কারণ কি, তারা কি করেছিল, তারা হিন্দুদেরও রেগিয়ে দিয়েছিল, আবার ব্রিটিশদেরও রেগিয়ে দিয়েছিল। মানে তাদের এই যে উগ্রবাদী উগ্রতা, এত উগ্রতা অনেকে পছন্দ করে না আর কি। ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখেছেন, সোনার বাঙাল করে কাঙাল, ইয়ং বাঙাল যত জনা। তাদের প্রভাব সমাজ এক ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল। কলকাতার কিছু শিক্ষিত তরুণ নানা বিষয়ে সমালোচনা ঝড় তুলল, বৃহত্তর সমাজ ও জনমানসে তাদের তেমন প্রভাব লক্ষ্য করা যায়নি। ইংরেজি শিক্ষাজনিত বিচ্ছিন্নতাবাদী মানসিকতার জন্য তারা জনসাধারণের সুখ দুঃখে শরিক হতে পারেনি। তারা নিজেরা, যারা শিক্ষিত কিছু শ্রেণী, হিন্দু কলেজের ছাত্র আর কি, তারা শিক্ষিত কিছু লোক, তাদের মধ্যে তাদের সবকিছু চলতো আর কি। কিন্তু জনসাধারণের সুখ দুঃখ নিয়ে তারা কিন্তু তেমন মতামত প্রকাশ করতে পারেনি, তারা তাদের সুখ দুঃখে শরিক হতে পারেনি। মানে বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে তাদের এই আন্দোলনকে ছড়িয়ে দিতে তারা ব্যর্থ হয়েছিল। তিনি হচ্ছে দেশের বৃহত্তম কৃষক সমাজ সম্বন্ধে তারা স্বচ্ছ মতামত তুলে তুলতে ব্যর্থ হয়। যে কৃষকরা হচ্ছে দেশের সবচেয়ে বড় অংশ হচ্ছে কৃষক, তাদের সম্বন্ধে, তাদের সমাজ সম্বন্ধে তাদের কোনো স্বচ্ছ মতামত, যে কৃষকদের অধিকার, দাবি আদায়ের অধিকার, এইসব বিষয়ে তারা কিন্তু স্বচ্ছ মতামত তুলতে ব্যর্থ হয়। 4, তাদের চিন্তায় কর্মে বিরোধিতা এবং সমাজ গঠনে ব্যর্থতা তাদের দুর্বলতার পরিচয়। তারা সমাজকে শুধু সমালোচনা করলে তো হবে না, সমাজকে সঠিকভাবে গঠনের দিশাও তো দিতে হবে। শুধু সমালোচনা করলাম কিন্তু আমি কি করতে হবে সেটা বলতে পারছি না, তাহলে আমার সমালোচনা করার অধিকারও নেই আর কি। তাই চিন্তায় ও কর্মে বিরোধিতা, এটাকে বলছে বিরোধিতা। আমি সমাজের কুসংস্কারগুলোর বিরুদ্ধে বলছি, কিন্তু সেই কুসংস্কার থেকে নতুন সমাজ কি হবে তার দিশা তো দেখাতে হবে আমাকে। এই জন্য সমাজ গঠন করতে হবে, সেই সমাজ গঠনের ব্যর্থতা তাদের দুর্বলতারই পরিচয়। 5 হচ্ছে, ক্রমে তারা রক্ষণশীল হিন্দু সমাজের বৃত্তেই আশ্রয় গ্রহণ করেন এবং ঘুরে ফিরে এত কিছু করার পরে কিন্তু তারা তাদের সেই রক্ষণশীল হিন্দু সমাজের বৃত্তেই তারা আশ্রয় গ্রহণ করে। দৃঢ় আদর্শ থেকে বিচ্যুত হয়ে তারা নিজেদের স্বার্থের দিকে বেশি নজর দিতে থাকে। কিছুদিন পরে তারা কি করলো, তাদের স্বার্থের দিকে, তাদের নিজের ব্যবসা, নিজের কাজে আবার যোগ দিয়ে দিল। এটাই তাদের সীমাবদ্ধতা। কিন্তু তার সত্ত্বেও গুরুত্ব ছিল না, ছিল। দেখো, সীমাবদ্ধতা সত্ত্বেও এই কথা অনস্বীকার্য যে 19বিংশ শতাব্দীর বাংলায় নবচেতনায় ধর্ম, সমাজ ও রাজনীতি সম্বন্ধে মোহমুক্ত যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি অনেকখানি গোষ্ঠীর অবদান। সুশোভন সরকারের মতে নানা সীমাবদ্ধতার মধ্যে ইয়ং বেঙ্গলের বিশিষ্ট অবদান রয়েছে। ইয়ং বেঙ্গলের সীমাবদ্ধতা আসলে সমগ্র বাংলার নবজাগরণের অংশ। শুধু ইয়ং বেঙ্গলকে সীমাবদ্ধতা বললে হবে না, এটা বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা আর কি। তাদের উল্লেখযোগ্য কীর্তি হলো নির্ভীক যুক্তিবাদ এবং পশ্চিমী ভাবধারার বিষয়ে অকপট স্বীকৃতি। এই যে যুক্তিবাদ, মানে কোনো ভয় না রেখে নির্ভীক যুক্তিবাদ, আর পশ্চিমী ভাবধারা যে কোনটা সঠিক আর কি, সেই বিষয়ে অকপট স্বীকৃতি। সামাজিক কুপ্রথা, ধর্মীয় কুসংস্কার ইত্যাদির মূলে কুঠারাঘাত করে। যে সামাজিক বিভিন্ন কুপ্রথা, ধর্মীয় কুসংস্কার, এগুলোর মূলে কুঠারাঘাত করা, মানে একদম সমূলে আর উৎপাদন করে দেবো আর কি। তারা সমাজের একটা আলোড়ন তুলতে পেরেছিলেন। কেবলমাত্র ধর্মীয় দিক থেকে তাদের বিচার না করে তাদের ভাবধারা, মানসিকতা ও যুক্তিবাদী চেতনার নিরিখে তাদের মূল্যায়ন হওয়া প্রয়োজন। তবে সীমাবদ্ধতা সত্ত্বেও দৃঢ়জি ও তার অনুগামীরা বাংলার ইতিহাসে অন্যতম স্থান অধিকার করে আছেন। এটা তো সত্যি, নাহলে আজকে আমরা তাদের বিষয়ে পড়ছি কেন? কারণ সীমাবদ্ধতা ছিল, সেটা সীমাবদ্ধ থাকলেও দৃঢ়জি ও তার অনুগামীরা বাংলার ইতিহাসে অন্যতম স্থান অধিকার করে আছেন। তাদের কিছু কিছু জিনিস ঠিক ছিল না, তারা সমাজের সঠিক দেখতে ব্যর্থ হয়েছেন, কিন্তু তারা তো একটা জিনিস করেছেন, যুক্তিবাদী চিন্তা ভাবনা, সবকিছু যুক্তি দিয়ে বিচার করে তারপরে মেনে নেব। এই যুক্তিবাদী চিন্তা, সামাজিক বিভিন্ন কুপ্রথার বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন। ধর্মীয় কুসংস্কার গুলিকে তুলে ধরেছে যে এই কুসংস্কার ধর্ম থেকে ত্যাগ করতে হবে। ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে তারা যখনই বলেছে, তখন এই কুসংস্কার বিরুদ্ধে ত্যাগের বিরুদ্ধে পরবর্তীতে আন্দোলন হয়েছে। তাহলে তারা এই কুসংস্কারগুলোকে হাইলাইট করেছে, কুসংস্কারগুলোকে তুলে ধরে আছে। এটা তাদের একটা বিশাল অবদান। এরপর দেখো একটু টুকরো কথায় হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে আর কি। দেখো, হাজী মোহাম্মদ মহসিন ছিলেন অষ্টাদশ শতাব্দীর বাংলার এক প্রখ্যাত মহানুভব, ধর্মপ্রাণ ও দানশীল ব্যক্তিত্ব। বৈমাত্র ভগিনী মুন্নাজানা মারা গেলে মহসিন তার বিপুল সম্পত্তির উত্তরাধিকার রেখেছিলেন, কিন্তু সেই বিপুল সম্পত্তির সামান্য অংশ তিনি নিজের প্রয়োজনে ব্যবহার করেননি। তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন। ধর্মপ্রাণ হাজী কখনো মদ্যপান, মাংস স্পর্শ বা বিবাহ করেননি। দানশীলতা ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। প্রতি রাতে তিনি ক্ষুধার্তকে আহার দিতেন, বস্ত্রহীন মানুষকে বস্ত্রদান করতেন, অসুস্থ মানুষকে তিনি রোগ নিরাময়ের ওষুধ দিতেন। তিনি এই ব্যাপারে হিন্দু মুসলিম কোনো ভেদ করতেন না। মুসলমান সম্প্রদায়কে শিক্ষিত করে তোলার জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেন। তিনি হুগলি কলেজ ও বাংলার বহু জায়গায় মাদ্রাসা শিক্ষার জন্য প্রচুর অর্থ দান করেন। তিনি সরকারকে প্রচুর অর্থ দান করে যান যাতে মুসলিম ছাত্র যুবকরা সরকারি প্রতিষ্ঠানগুলিতে বিনা খরচে পড়াশোনা করতে পারে। তার দান করা সম্পত্তির অর্থমূল্য ছিল 1,56,000 টাকা। সেই আমলে এই টাকাটা অনেক টাকা আর কি। তার দান করা অর্থে হুগলির ইমামবাড়া,
ইমামবাড়া হাসপাতাল, হুগলি ব্রাঞ্চ স্কুল, হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। এবার দেখো বিধবা বিবাহ আন্দোলন। এই যে বিধবা অল্প বয়সে বিয়ে, স্বামী মারা গেলে যে বিধবা যে কি সমস্যা তাদের নিয়ে আর কি, তাদের এই বিধবাদের বিবাহ দিতে হবে, পুনর্বিবাহ, এই বিষয়ে যে আন্দোলন হয়েছিল। ভারতের চির অবহেলিত নারী সমাজের উন্নয়নের জন্য বিদ্যাসাগর জীবনব্যাপী সংগ্রাম করেছিলেন। তিনি দেশবাসীর কাছে স্মরণীয় আছে। এ ব্যাপারে তাকে রামমোহনের যথার্থ উত্তর সাধক বলা যেতে পারে। যে রামমোহন তো নারীদের নিয়ে চিন্তা করেছিলেন, সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, তারপরে বিদ্যাসাগর, হ্যাঁ, যথার্থ উত্তর সাধক বিদ্যাসাগরকে বলা যেতেই পারে। হিন্দু বিধবাদের শোচনীয় দুর্দশা তাকে দীর্ঘদিন ধরেই পীড়িত করে আসছিল। এই কারণে বিধবাদের পুনর্বিবাহের জন্য তিনি সুদীর্ঘ আন্দোলন করেন। প্রাচীন হিন্দু শাস্ত্রের সমর্থন নিয়ে বিদ্যাসাগর 1855 খ্রিস্টাব্দে বিধবা বিবাহের পক্ষে সোচ্চার হন। বিভিন্ন পত্র পত্রিকায় প্রবন্ধ রচনা করে, পুস্তক পুস্তিকা প্রকাশ করে তিনি এ বিষয়ে জনমত গঠন করেন। তিনি এই যে বিধবাদের এই দুর্দশা আর তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না, তার কষ্ট ছিল। এই জন্য তিনি এই বিভিন্ন পুস্তিকা প্রকাশ করে, পুস্তক পুস্তিকা প্রকাশ করে এই বিষয়ে জনমত গঠন করতেন। তিনি একা বলতে হবে না, তাহলে জনমতের দরকার। তাহলে হিন্দু শাস্ত্র ঘেটে, হিন্দু শাস্ত্রের সম বিষয়ে যে বিধবাদের আবার বিবাহ দেওয়া যায়, এইটা বিষয়ে তিনি মতামত করতেন, চেষ্টা করতেন যে বিভিন্ন পুস্তক পুস্তিকার মাধ্যমে। তিনি 1850 খ্রিস্টাব্দে সর্বশুভকরী সভার মুখপত্র সর্বশুভকরী পত্রিকার প্রথম সংখ্যাতেই তিনি বাল্য বিবাহের দোষ শীর্ষক এক প্রবন্ধ প্রকাশ করে এই ব্যবস্থার তীব্র সমালোচনা। এই যে অল্প বয়সে বিধি দেওয়া, আর বিধি একটা অল্প বয়সী মেয়েকে একটা বুড়োর সাথে বিধি দেওয়া, কিছুদিন পরে সে বিধবা হবে। তাহলে 1853 খ্রিস্টাব্দে তিনি বিধবা বিবাহের সমর্থনে প্রবন্ধ লেখেন। এছাড়া 1854-55 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় বিধবাদের দুর্দশা পুনর্বিবাহের প্রয়োজনীয়তার বিষয়ে সুদীর্ঘ প্রস্তাব পেশ করেন। 1855 খ্রিস্টাব্দের জানুয়ারি ও অক্টোবর মাসে তিনি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদি বিষয়ক প্রস্তাব নামে দুটি পুস্তিকা প্রকাশ করেন। পরাশর সংহিতা অন্যান্য হিন্দু শাস্ত্র ব্যাখ্যা করে তিনি প্রমাণ করেন যে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিধবার পুনর্বিবাহ শাস্ত্র সম্মত। সব ক্ষেত্রে না হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি পরাশর সংহিতার এবং অন্যান্য হিন্দু শাস্ত্র ব্যাখ্যা করে বুঝিয়ে দেন যে বিশেষ বিশেষ ক্ষেত্রে পুনর্বিবাহ শাস্ত্র সম্মত। অর্থাৎ এই বিষয়ে আলোচনা করা যেতে পারে আর কি। 1855 খ্রিস্টাব্দে 8 অক্টোবর বিধবা বিবাহের পক্ষে আইন প্রণয়নের জন্য তিনি সরকারের কাছে আবেদন পত্র পাঠান এবং তার প্রায় 1000 বিশিষ্ট জনের স্বাক্ষর ছিল। এই যে তিনি যে আবেদন পত্র করেন তাতে প্রায় 1000 বিশিষ্ট জনের স্বাক্ষর জমা দিয়েছিলেন। ক্রমে বিধবা বিবাহ আন্দোলন বাংলার বাইরে মাদ্রাস, মুম্বাই, নাগপুর প্রভৃতি অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করে। এই যে বিধবা বিবাহ সবচেয়ে শুধু বাংলার সমস্যা নয়, তো অন্য জায়গায় সমস্যা, তাহলে আস্তে আস্তে মাদ্রাস, মুম্বাই, নাগপুর প্রভৃতি অঞ্চলে এটা জনপ্রিয়তা অর্জন করে। অবশ্য দীর্ঘ আলাপ আলোচনার পর 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই লর্ড ক্যানিং 15 নং রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন পাশ করেন। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই। কে করেন? লর্ড ক্যানিং। কিভাবে? 15 নং রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন পাশ করেন। তাহলে দীর্ঘ আলাপ আলোচনা করে এই যে বিধবা, তাহলে জয় হলো কে? বিদ্যাসাগরের জয় হলো। 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই লর্ড ক্যানিং 15 নং রেগুলেশন দ্বারা বিধবা বিবাহ আইন পাশের মাধ্যমে এই যে তার দীর্ঘ প্রচেষ্টা, এটা সার্থক হলো। বিদ্যাসাগরের প্রচেষ্টাটা সার্থক হলো। এদেশের আইন অনুসারে প্রথম বিধবা বিবাহ করেন সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রী শচন্দ্র বিদ্যারত্ন 7 ডিসেম্বর 1856। তাহলে কি করেন? শ্রী শচন্দ্র মানে শশচন্দ্র না, শীষচন্দ্র বিদ্যারত্ন। তাহলে সাহিত্যের অধ্যাপক হিন্দু কলেজে, এই সংস্কৃত কলেজ, হিন্দু কলেজ না, সংস্কৃত কলেজে সাহিত্যের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন 7 ডিসেম্বর 1856। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে প্রথম বিধবা বিবাহ করেন, তাহলে বলবো যে সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন 7 ডিসেম্বর 1856 তিনি প্রথম বিধবা বিবাহ করেন এবং পাত্রীর নাম ছিল কালীমতী দেবী। এরপরে বিদ্যাসাগর নিজের খরচায় বহু জায়গায় বহু বিধবার বিবাহ দেন। এর জন্য তিনি ঋণ জালে আবদ্ধ হন, মানে বিধবা বিয়ে দিয়ে বেড়াচ্ছিলেন। তখন তাদের এত অসুবিধা, মানে ঋণ নিতে হয়েছিল তাকে। অবশেষে 1870 খ্রিস্টাব্দে তার পুত্র নারায়ণ চন্দ্রের সঙ্গে ভবসুন্দরী নামে এক বাল্য বিধবার সঙ্গে বিবাহ দিলে তার ব্রত সম্পন্ন, এবং তিনি
নিজের ছেলের সঙ্গেও একটা বিধবার বিবাহ দিয়েছিলেন আর কি। পুত্র নারায়ণ চন্দ্রের সঙ্গে ভব সুন্দরী নামে এক বাল্য বিধবার সঙ্গে বিবাহ দেন আর কি। জানা যায় 1856 থেকে 1860 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 25টি বিধবা বিবাহ সম্পন্ন হয়। বিধবা বিবাহ প্রবর্তনের জন্য বিদ্যাসাগর রক্ষণশীল হিন্দু গোষ্ঠীর প্রবল বিরোধিতার সম্মুখীন হন, এমনকি তার প্রাণ সংশয়ও ঘটে। বিদ্যাসাগর নিজ উদ্যোগে মোট 60টি বিধবা বিবাহ দিয়েছিলেন। এর জন্য তার ব্যয় হয়েছিল 82,000 টাকা। সেই আমলে 82,000 টাকা মানে অনেক টাকা আর কি। পূর্বে ভারতীয় সমাজে নিম্ন শ্রেণীর মধ্যে বিধবা বিবাহের প্রচলন ছিল, কিন্তু সমাজের সর্বস্তরের প্রচলন ছিল না। বিদ্যাসাগর এই আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করেন, কিন্তু অশিক্ষা, দারিদ্র্য ও পুরুষ শাসিত সমাজ বিধবা বিবাহ আন্দোলনকে ব্যর্থ করে দেয়। আস্তে আস্তে এই যে পুরুষ শাসিত সমাজে যে অশিক্ষা, মেয়েদের মধ্যে অশিক্ষা বা সমগ্র অশিক্ষা, দারিদ্র্য, এইগুলো এই পুরুষ শাসিত সমাজের যে চাপ, এরপরে এই যে বিধবা বিবাহ যে আন্দোলন, এটাকে ব্যর্থ হয়ে যায়। কিছু বিধবা বিবাহ হয়েছিল, কিন্তু আস্তে আস্তে আন্দোলনটা ব্যর্থ হয়ে যায় আর কি। এবার দেখো সময় সারণীতে 19 শতাব্দী সমাজ সংস্কার। 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ হয়। তাহলে একটা মারাত্মক সমাজ সংস্কার, সতীদাহ প্রথা রদ 1829 খ্রিস্টাব্দে। আর 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রবর্তন হয় 1856 খ্রিস্টাব্দে। 1829 এবং 1856 এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সতীদাহ প্রথা রদ, আর একটা হচ্ছে 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন প্রবর্তন। এটা কিন্তু তোমাদের প্রশ্ন খুব আসে। ঈশ্বর, আজকে এই পর্যন্ত। পরের ভিডিও আলোচনা করবো 19 শতকের বাংলা ধর্ম সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা সে বিষয় নিয়ে। তোমরা এগুলো সব দেখতে থাকো। আজকে পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।